বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি নাসরিন জাহান চম্পা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। বিশ্ব করোনা মহামারী পরিস্থিতিতে সরকারি বাংলা কলেজ কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমের ফলে আয়োজিত অনলাইন ক্লাস চলছে। আর এই জন্য কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়কে এবং উক্ত কর্ম পরিচালনায় নিয়োজিত সকল শিক্ষক কর্মকর্তাকে জানাই আন্তরিক অভিনন্দন। এই পরিস্থিতিতে তোমরা সবাই ঘরে অবস্থান করবে, নিজে নিরাপদ থাকবে, আপনজনকে নিরাপদে রাখবে, সমাজ ও দেশকে নিরাপদে রাখবে। তোমাদের নিকট এটাই আমাদের সবার কাম্য। আরো বিশেষভাবে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে এবং রোজা রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, এবার আমরা পাঠে চলে আসি। আমাদের আজকের ক্লাস উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ। বিষয়বস্তু যোগাশ্রী প্রোগ্রাম অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং। শিক্ষণফল যোগাশ্রী প্রোগ্রামের ব্যাখ্যা করতে পারবে, যোগাশ্রী প্রোগ্রামের শর্ত, সুবিধা ও ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, যোগাশ্রী প্রোগ্রামে সমস্যা সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমাদেরকে আজকে একটা কথা বলে রাখছি যে আমি যে বিষয়বস্তুটা আজকে নিয়েছি যোগাশ্রী প্রোগ্রাম, এই অধ্যায় থেকে তোমাদের অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং অবজেক্টিভ প্রশ্ন থাকবে। এবং এই চ্যাপ্টারটি অনেক সহজ একটি চ্যাপ্টার। তোমরা যদি একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটা খেয়াল করো, ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে তোমরা 10 থেকে 12, 13, 14 নম্বর আনসার করতে পারবে। আচ্ছা, তাহলে আজকে এই চ্যাপ্টারে আমরা কি কি জানবো? আজকে প্রথম হলো যোগাশ্রী প্রোগ্রামের ধারণা, অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রামের সম্পর্কে আমরা একটু ধারণা আলোচনা করছি। যোগাশ্রী শব্দের অর্থ রৈখিক এবং প্রোগ্রাম শব্দের অর্থ পরিকল্পনা। ব্যক্তিগত জীবনে আমরা সর্বনিম্ন বিনিয়োগে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পরিকল্পনা করে থাকি। সাধারণভাবে সর্বনিম্ন পরিশ্রম বা বিনিয়োগের বিনিময়ে সর্বোচ্চ পরিমাণ মুনাফা প্রাপ্তি মানুষ মাত্রেই সহজাত আকাঙ্ক্ষা। আর এই আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে 20 শতাব্দীর চতুর্দশ শতাব্দীতে
বিংশ শতাব্দীর চতুর্দশ শতকে গণিতবিদ এলভি কান্তোরোভিচ একটি গাণিতিক মডেল উদ্ভাবন করেন। এই গাণিতিক মডেলই যুগাশ্রী প্রোগ্রাম নামে পরিচিত। সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা অর্জনই এই মডেলের প্রতিপাদ্য বিষয়। শিক্ষার্থীবৃন্দ, ধারণা লাভ, যুগাশ্রী প্রোগ্রাম সম্পর্কে ধারণা লাভ। এ থেকে আমরা কি বুঝতে পারছি? যে যুগাশ্রী প্রোগ্রাম হলো সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা অর্জন, অর্থাৎ সর্বনিম্ন বিনিয়োগ করব আর তাতে যেন সর্বোচ্চ মুনাফা অর্জন হয়, এটাই হলো আমাদের যুগাশ্রী প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এই মডেলের উপর ভিত্তি করে একটি সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। একটু মনোযোগ সহকারে তোমরা সংজ্ঞাটা খেয়াল করবে। দুই বা ততোধিক স্বাধীন চলকের সমীকরণ বা অসমতার সমষ্টি থেকে নির্ভরশীল চলকের সবচেয়ে সুবিধাজনক মানের জন্য স্বাধীন চলক সমূহের নির্দিষ্ট মান নির্ণয়ের একটি বিশেষ গাণিতিক মডেলকে যুগাশ্রী প্রোগ্রাম বলে। অর্থাৎ যুগাশ্রী প্রোগ্রামে কি থাকবে? যুগাশ্রী প্রোগ্রামে থাকবে দুই বা ততোধিক স্বাধীন চলক এবং সেই স্বাধীন চলকের সমন্বয়ে সমীকরণ অথবা অসমতা থাকবে এবং তা থেকে নির্ভরশীল চলক থাকবে, যার আমরা কি বের করব? সুবিধাজনক মান নির্ণয় করব। কার সাহায্যে? স্বাধীন চলক সমূহের একটি নির্দিষ্ট মানের জন্য। অর্থাৎ স্বাধীন চলকে একটি নির্দিষ্ট মানের জন্য নির্ভরশীল স্বাধীন বা নির্ভরশীল চলকের সবচেয়ে সুবিধাজনক একটি মান নির্ণয় করব। অর্থাৎ নির্ভরশীল চলকের একটি সুবিধাজনক মানই হচ্ছে যুগাশ্রী প্রোগ্রাম। এখানে আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়েছি, উদাহরণটি খেয়াল করো। অভীষ্ট বা উদ্দেশ্য ফাংশন জেড ম্যাক্স। জেড ম্যাক্স মানে হলো জেড ম্যাক্স মানে ম্যাক্সিমাম, অর্থাৎ জেডের সর্বোচ্চ মান ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখানে এক্স ও ওয়াই হচ্ছে স্বাধীন চলক আর জেড ম্যাক্স হচ্ছে নির্ভরশীল চলক। সীমাবদ্ধতা, এখানে কয়েকটি সীমাবদ্ধতা আছে, একটু খেয়াল করো। 30x plus 40y less or equal to 500, x greater or equal to 6, y greater or equal to 4, xy greater or equal to 0। অর্থাৎ একটি উদ্দেশ্য ফাংশন থাকবে, কয়েকটি স্বাধীন চলক থাকবে। এখানে স্বাধীন চলক হলো দুটি, x এবং y, যেখানে এই স্বাধীন চলকের মান হবে শূন্যর চেয়ে বড় বা শূন্যের সমান, অর্থাৎ যাকে বলে অঋণাত্মক। আচ্ছা, আরেকটি উদাহরণ দিয়েছি, জেড মিন মানে জেড মিনিমাম। মিনিমাম মানে হলো সর্বনিম্ন মান, জেডের সর্বনিম্ন মান ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই এবং সীমাবদ্ধতা x প্লাস 2y লেস অর ইকুয়াল টু 8, 4x প্লাস 3y গ্রেটার ইকুয়াল টু 12, x প্লাস y লেস অর ইকুয়াল টু 5, xy গ্রেটার অর ইকুয়াল টু 0। অর্থাৎ তোমাদের এখানে দুটি উদাহরণ দিয়েছি। এই দুটি উদাহরণের মাধ্যমে আমরা যুগাশ্রী প্রোগ্রাম বুঝতে পারবো যে যুগাশ্রী প্রোগ্রামগুলি কিভাবে গাণিতিক মডেল আকারে থাকে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যুগাশ্রী প্রোগ্রামের সংজ্ঞা এবং উদাহরণ। এবার একটি যুগাশ্রী প্রোগ্রাম তৈরি করতে তার কি শর্ত প্রয়োজন, এখানে আমি তা তুলে ধরেছি। যুগাশ্রী প্রোগ্রামের শর্ত: একটি উদ্দেশ্য ফাংশন থাকবে যা হবে সিদ্ধান্ত চলকের রৈখিক ফাংশন। অর্থাৎ একটি উদ্দেশ্য ফাংশন বা অভীষ্ট ফাংশন থাকবে যেখানে সিদ্ধান্ত চলক বা স্বাধীন চলক থাকবে এবং স্বাধীন চলকের সাহায্যে সেটা উদ্দেশ্য ফাংশন হবে স্বাধীন চলকের রৈখিক ফাংশন। রৈখিক ফাংশনের মানে হলো
একটু উপরে খেয়াল করো, এখানে জ্যাকম্যাক্স হলো উদ্দেশ্য ফাংশন, এক্স প্লাস ওয়াই, এক্স এবং ওয়াই হলো সিদ্ধান্ত চলক, এবং এক্স এবং ওয়াই এর পাওয়ার এখানে 1, দুটির পাওয়ারই 1 আছে, সুতরাং এই ফাংশনটি হবে রৈখিক ফাংশন। অর্থাৎ যুগাশ্রী প্রোগ্রামের যে যুগাশ্রী প্রোগ্রাম তোমার থাকবে তা অবশ্যই রৈখিক ফাংশন হবে। প্রতিবন্ধক শর্ত থাকতে হবে। এই সীমাবদ্ধতা যে কটা আছে তাদেরকে বলে প্রতিবন্ধক শর্ত, যা হবে সমতায় বা অসমতায়। অর্থাৎ এই শর্তগুলি হয় লেস অথবা গ্রেটার অথবা ইকুয়াল আকার থাকবে। নাম্বার 3, উৎপাদনে বিকল্প ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ যুগাশ্রী প্রোগ্রামের জন্য উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই বিকল্প ব্যবস্থা থাকতে হবে। নাম্বার 4, সিদ্ধান্ত চলক সমূহ একে অপরের সাথে সম্পর্কযুক্ত হবে ও অঋণাত্মক হবে। অর্থাৎ আমাদের কাছে এক্স এবং ওয়াই আছে, এই এক্স এবং ওয়াই সম্পর্কযুক্ত আছে, এই কথাটা এখানে বলা হয়েছে। এবং এরা কেমন হবে সিদ্ধান্ত চলক? অঋণাত্মক। অঋণাত্মক মানে এক্স এবং ওয়াই এর মান 0-র চেয়ে বড় বা 0-এর সমান। এক্স এবং ওয়াই হলো স্বাধীন চলক, আর এক্স এবং ওয়াই এর সাহায্যে যুগাশ্রী প্রোগ্রামে কোয়ান্টিটি বা পরিমাণ প্রকাশ করে। যেহেতু কোনো কিছুর পরিমাণ কখনো ঋণাত্মক হয় না, সেই জন্য স্বাধীন চলক সমূহ অবশ্যই অঋণাত্মক হবে। নাম্বার 5, সম্পদ সীমিত হতে হবে। সম্পদ সীমিত হতে হবে অর্থাৎ যুগাশ্রী প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের হাতে যে সম্পদ থাকবে সেই সম্পদ অবশ্যই সীমিত হতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যুগাশ্রী প্রোগ্রামের শর্ত সম্পর্কে। এবার এখানে আমি কয়েকটি সুবিধা তুলে ধরেছি। সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা অর্জন। অর্থাৎ যুগাশ্রী প্রোগ্রামে সবচেয়ে বড় বা প্রধান সুবিধা হলো সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা অর্জন। দূরদৃষ্টি ও দক্ষতা বৃদ্ধিকরণ। অর্থাৎ যুগাশ্রী প্রোগ্রাম হলে যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের দূরদৃষ্টি বৃদ্ধি পাবে এবং তার সাথে দক্ষতাও বৃদ্ধি পাবে। নাম্বার 3, অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও দূরীকরণ। অর্থাৎ যুগাশ্রী প্রোগ্রাম গঠনের ক্ষেত্রে আমাদের যে সকল অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা আসতে পারে সেই সকল প্রতিবন্ধকতা আমরা চিহ্নিতকরণ করতে পারবো এবং তা দূরীকরণের চেষ্টা করতে পারবো। নাম্বার 4, উৎপাদনযোগ্য চলকের কাঙ্ক্ষিত বা গুণগত মান নির্ধারণ। উৎপাদনযোগ্য চলকের কাঙ্ক্ষিত বা গুণগত মান নির্ধারণ। অর্থাৎ যুগাশ্রী প্রোগ্রামের মাধ্যমে আমরা যা উৎপাদন করব সেই চলকের মান হবে কাঙ্ক্ষিত বা গুণগত, যা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সুবিধা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি কি জানলাম? এই পর্যায়ে যুগাশ্রী প্রোগ্রামের শর্ত এবং যুগাশ্রী প্রোগ্রামের সুবিধা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার যুগাশ্রী প্রোগ্রামে ব্যবহার সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে যুগাশ্রী প্রোগ্রাম ব্যবহার এর বিভিন্ন ক্ষেত্র, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে যুগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করা যায়। নাম্বার 1, খাদ্য সংকট নিরসনে। অর্থাৎ খাদ্য সংকট নিরসনে আমরা যুগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করতে পারি। সেটা কিভাবে হতে পারে? একজন ব্যক্তি দৈনিক সবচেয়ে কম খরচে কিভাবে সে সর্বোচ্চ ভালো খাবার খেতে পারে, এই ধরনের হতে পারে। এছাড়া নাম্বার 2,
শিক্ষা বা প্রশিক্ষণ সমস্যায়। শিক্ষাক্ষেত্রে হতে পারে কিভাবে অল্প খরচে আমরা ভালো শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যুগাশ্রী প্রোগ্রামের ব্যবহার করতে পারি। নাম্বার 3, শিল্পোৎপাদন বৃদ্ধি, অর্থাৎ শিল্প খাতে শিল্পোৎপাদন কিভাবে বেশি পরিমাণে বৃদ্ধি করা যায়, যুগাশ্রী প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই কাজটিও করতে পারি। নির্মাণ সমস্যায়, অনুরূপ নির্মাণ সমস্যায় আমরা যুগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করতে পারি। পরিবহন ও যানজট নিরসন সমস্যায়, পরিবহন যেমন বাংলাদেশে এমন হতে পারে যে বাংলাদেশের কোনো একটি পণ্য কোন দেশে কিভাবে কোন পথে পাঠালে আমরা সবচেয়ে বেশি মুনাফা অর্জন করতে পারি, যুগাশ্রী প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই কাজটিও করতে পারি। তারপর যানজট নিরসন, বর্তমান ঢাকা শহরে আমাদের যে যানজট অবস্থা আছে সেই যানজট অবস্থা নিরসনের জন্যও আমরা যুগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করতে পারি। কিভাবে? ঢাকা শহরের কোন রোড কোন দিক দিয়ে পরিচালনা করলে আমাদের যানজট নিরসন হয়, সেই কাজটি আমরা যুগাশ্রী প্রোগ্রামের মাধ্যমে করতে পারি। যুদ্ধক্ষেত্রে সৈনিকদেরকে স্থানান্তর এবং যুদ্ধক্ষেত্র সুচারুরূপে পরিচালনা করার ক্ষেত্রেও আমরা যুগাশ্রী প্রোগ্রামকে ব্যবহার করতে পারি। অর্থাৎ এ থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে যুগাশ্রী প্রোগ্রাম আমরা ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, এতক্ষণে আমরা যুগাশ্রী প্রোগ্রামের ব্যবহার সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শোনালাম। এবার যুগাশ্রী প্রোগ্রাম সংক্রান্ত একটি সংজ্ঞা এখানে আমি দিয়েছি, সম্ভাব্য সমাধান এলাকা। অর্থাৎ যুগাশ্রী প্রোগ্রামের সম্ভাব্য সমাধান এলাকা বলতে আমরা কি বুঝি? যুগাশ্রী প্রোগ্রামের সকল অসমতা সমূহকে সিদ্ধ করে এরূপ সীমায়িত এলাকাকে বলে সম্ভাব্য সমাধান এলাকা। অর্থাৎ যুগাশ্রী প্রোগ্রামে আমাদের যে অসমতাগুলি থাকবে সেই অসমতা সমূহকে সিদ্ধ করে এবং নন নেগেটিভ কন্ডিশন অর্থাৎ সিদ্ধান্ত চলক এক্স এবং ওয়াই অঋণাত্মক হবে, এই শর্ত সমূহকে সিদ্ধ করবে এরূপ যে এলাকা বা অঞ্চল আমরা পাব সেই এলাকাকে বলা হবে সম্ভাব্য সমাধান এলাকা। আচ্ছা সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার যুগাশ্রী প্রোগ্রাম এর যে কোনো একটি সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কি কার্যক্রম পরিচালনা করব, অর্থাৎ কিভাবে একটি যুগাশ্রী প্রোগ্রামের সমস্যাকে আমরা সমাধান করব, আমি সংক্ষিপ্তভাবে এখানে তার পর্যালোচনা করেছি। সিদ্ধান্ত চলক নির্ধারণ, যা হবে অঋণাত্মক, অর্থাৎ কোনো যুগাশ্রী প্রোগ্রামে যদি সিদ্ধান্ত চলক নির্ধারণ করা না থাকে সেই ক্ষেত্রে আমাদের যুগাশ্রী ফাংশনের যুগাশ্রী প্রোগ্রামের সিদ্ধান্ত চলক নির্ধারণ করতে হবে। নাম্বার 2, অসমতা সমূহকে সমতায় বা সরল রেখায় প্রকাশ, আমাদের যতগুলি অসমতা থাকবে সকল অসমতা সমূহকে সমতা আকারে অথবা সরল রেখা আকারে প্রকাশ করতে হবে। তারপর নাম্বার 3, সরল রেখা সমূহকে ছক কাগজে স্থাপন, অর্থাৎ সরল রেখা সমূহকে ছক কাগজে স্থাপন করতে হবে। নাম্বার 4, অসমতার দিক চিহ্নিতকরণ, আমাদের হাতে যতগুলি অসমতা থাকবে তাদের দিক চিহ্নিতকরণ করতে হবে। নাম্বার 5, সম্ভাব্য সমাধান এলাকা চিহ্নিতকরণ, অর্থাৎ অসমতার দিক চিহ্নিত করার পর সম্ভাব্য সমাধান এলাকা চিহ্নিত করতে হবে। তা থেকে নাম্বার 6, প্রান্তিক বিন্দু নির্ণয় করতে হবে, অর্থাৎ সম্ভাব্য সমাধান এলাকায় কিছু সংখ্যক প্রান্তিক বিন্দু পাওয়া যাবে, সেই বিন্দুগুলি তোমাকে নির্ণয় করতে হবে।
প্রান্তিক বিন্দুর সাহায্যে অভিষ্ট ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। অর্থাৎ মোটামুটি এই 7টি ধাপ এর সাহায্যে তুমি একটি যুগাশ্রী প্রোগ্রামের সমস্যাকে সমাধান করতে পারবে। এবার তোমাদেরকে একটি সমস্যার সমাধান করে আমি দেখাবো। একটি সমস্যা এখানে আমি উল্লেখ করেছি, z max equal to 2x plus 3y, অর্থাৎ z max মানে হলো উদ্দেশ্য ফাংশন ইকুয়াল টু 2x plus 3y। শর্ত আছে এখানে 1 2 3টি এবং x এবং y এর মান 0-এর চেয়ে বড় বা 0-এর সমান। তো আমাকে যদি এরকম একটি যুগাশ্রী প্রোগ্রাম দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এখানে যেহেতু সিদ্ধান্ত চলক x এবং y নির্ধারণ করা আছে, সুতরাং আমাকে আর নতুন করে x y কে নির্ধারণ করার প্রয়োজন নেই। তাহলে কি করব? প্রদত্ত অসমতা সমূহকে সমতায় প্রকাশ। আমাদের হাতে যতগুলি অসমতা আছে সবগুলোকে সমতায় প্রকাশ করেছি। x plus 2y equal to 10, এখানে ছিল লেস অর ইকুয়াল টু, কিন্তু আমি এটাকে সমতায় লিখেছি। তারপরে এখানেও লেস ছিল, এখানে ইকুয়াল লিখেছি, এখানেও ইকুয়াল লিখেছি। অর্থাৎ আমাদের হাতে 3টি অসমতাকে 3টি সরলরেখায় প্রকাশ করেছি। এই সমতাগুলি সরলরেখা প্রকাশ করে। এবার আমাদের কাজ হবে এই যে সরলরেখা সমীকরণ সমূহ এখানে আছে, এই সমীকরণ সমূহকে লেখচিত্রে অঙ্কন করতে হবে। লিখেছি উপরের সমীকরণ সমূহ ছক কাগজে স্থাপন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো একটি লেখচিত্র অঙ্কন করার জন্য অবশ্যই ছক কাগজ প্রয়োজন, কিন্তু আমার এই বোর্ডে ছক কাগজটা ব্যবহার করা যায় না, অথবা ছক বোর্ড থাকলে এখানে আমি তোমাদেরকে চিত্রটা এঁকে দেখাতে পারতাম, কিন্তু অসুবিধা নেই, আমি এই বোর্ডে লেখচিত্র তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই ছক কাগজে এই লেখচিত্রটি অঙ্কন করবে এবং কাঠ পেন্সিল ব্যবহার করবে। দেখো, আমি প্রথমেই x অক্ষ এবং y অক্ষ অঙ্কন করলাম। মূলবিন্দু স্থানাঙ্ক 0 0। এবার এই সরলরেখাগুলিকে এখানে বসাবো। এই সরলরেখা সমীকরণকে এখানে বসানোর জন্য তোমরা জানো যে একটি সরলরেখা অঙ্কনের জন্য 2 বা ততোধিক বিন্দু প্রয়োজন হয়। সেই জন্য এই সরলরেখা থেকে আমি এখানে 2টা বিন্দু নির্ণয় করেছি। কিভাবে এই 2টা বিন্দু নির্ণয় করেছি? একবার x অক্ষের উপর একটি বিন্দু নিয়েছি, আরেকবার y অক্ষের উপরে আরেকটি বিন্দু নিয়েছি। তোমরা জানো x অক্ষের উপরে y এর মান 0, অর্থাৎ এই সরলরেখাটির উপরে y এর মান যদি তুমি 0 বসাও, x ইকুয়াল টু হবে 10, অর্থাৎ বিন্দুটি হবে 10 0। আবার আরেকটি বিন্দু নিয়েছি y অক্ষের উপরে। তোমরা এটাও জানো y অক্ষের উপরে ভুজ অর্থাৎ x এর মান 0, তো x এর মান 0 ধরে এখানে যদি আমি x 0 বসাই তাহলে y ইকুয়াল টু হবে 5, অর্থাৎ 10 0 এবং 0 5 দুটি বিন্দু এই সরলরেখার উপরে পেয়েছি। এবার এই দুটি বিন্দুকে ছক কাগজে স্থাপন করব এবং দুটি বিন্দুকে যোগ করে দিলে একটি সরলরেখা পাওয়া যাবে। তাহলে বিন্দু দুটিকে আমি ছক কাগজে বসাবো। কিভাবে বসালে আমাদের সুবিধা হয় খেয়াল করো। ছক কাগজে তোমরা জানো কিছু ঘর আঁকা থাকে, বর্গক্ষেত্র আঁকা থাকে। তো আমি সেটাকে এখানে দেখো আনুমানিক দেখাচ্ছি। 0 থেকে মূলবিন্দু থেকে মূলবিন্দু 0 থেকে 0 0 থেকে 10 ঘর, এখানে 20 ঘর, অর্থাৎ মোটামুটি ভাবে এইটুকু আমার কাছে 10 ঘর, এখানে 10 ঘর। অনুরূপ ভাবে y অক্ষ বরাবর 10 ঘর 10 ঘর 20 ঘর চিহ্নিত করলে মোটামুটি আমার চিত্রটা হয়ে যাবে।
শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, মোটামুটিভাবে আমি একটা সব কাগজের মতো ঘর অঙ্কন করলাম। এবার এই বিন্দুগুলোকে বসাবো। 10 0 কিভাবে আমি ধরলে এখানে বসাতে সুবিধা হবে। আমার হাতে আছে 10 একক। আমি এখানে প্রতি 1 এককের জন্য 2 ঘর করে নিব, তাহলে আমার চিত্রটা সুন্দর হবে। আচ্ছা, তাহলে 10 এককের জন্য কত ঘর হবে? 10 দ্বিগুণে 20 ঘর, অর্থাৎ এই পর্যন্ত আমার 20 ঘর। অর্থাৎ এইখানে একটা বিন্দু হবে যার স্থানাঙ্ক হবে 10 0। আচ্ছা, এবার 0 5, x এর মান 0, y এর মান 5, কিন্তু আমি কত ঘর নিব? আমার হাতে আছে 5 একক। 5 দ্বিগুণে 10, অর্থাৎ আমি যাব মোট 10 ঘর, মূলবিন্দু থেকে 10 ঘর উপরে y অক্ষ বরাবর, যার স্থানাঙ্ক 0 5। এবার এই দুটি বিন্দুকে আমি যোগ করে দেব এবং দুই পাশে আমি সমীকরণ নাম্বার দিয়ে চিহ্নিত করলাম। এতে আমার পরবর্তীতে কাজের জন্য সুবিধা হবে। এবার দ্বিতীয় সরলরেখা। দ্বিতীয় সরলরেখার উপরেও অনুরূপভাবে দুটি বিন্দু নিয়েছি, 6 0 0 6। এই দুটি বিন্দুকে সব কাগজে বসাবো। তাহলে কত ঘর হবে? x অক্ষ বরাবর হবে 6 গুণন 2 মানে 12, অর্থাৎ 12 ঘর। এই পর্যন্ত হবে আমার। এই বিন্দুটা হবে 6 0 0 6, y অক্ষ বরাবর 0 6, তার মানে y অক্ষ বরাবর 6 গুণন 2 ইকুয়াল টু 12, মূলবিন্দু থেকে 12 ঘর, 0 6। দুটি বিন্দুকে যোগ করে দিলাম। সমীকরণ নাম্বার দিলাম 2। তোমরা কিন্তু অবশ্যই এই যোগটা স্কেলের মাধ্যমে করবে, স্কেল এবং কাঠ পেন্সিল ব্যবহার করে। যেহেতু আমি বোর্ডে করছি সেই জন্য আমি হাত দিয়ে টেনে দিচ্ছি। আচ্ছা, এবার নাম্বার 3, x ইকুয়াল টু 4। x ইকুয়াল টু 4 এই রেখাটি হলো y অক্ষের সমান্তরাল সরল রেখা। তো এই রেখাটি অঙ্কন করার জন্য একটি বিন্দু নিয়েছি 4 0, অর্থাৎ যেহেতু এখানে y নেই সুতরাং y এর মান 0 ধরেছি এবং x এর মান 4। 4 0 বিন্দুটি আমরা এখানে স্থাপন করব। 4 0 মানে হবে 4 গুণন 2, তার মানে 8, মানে 8 ঘর x অক্ষ বরাবর। 10 8 4 0, অর্থাৎ এই বিন্দুটি হবে আমার কাছে 4 0 বিন্দু। এখন এই সরলরেখাটি y অক্ষের সমান্তরাল, সুতরাং ঠিক y অক্ষের সাথে সমান্তরাল করে আমি একটা সরলরেখা এঁকে নেব। এই সমীকরণ নাম্বার হবে 3। আচ্ছা, আমার সরলরেখা অঙ্কন করা কমপ্লিট হয়ে গেল। এবার কাজ কি? এবার কাজ হলো অসমতার দিক চিহ্নিতকরণ। তাহলে অসমতার দিক কোথা থেকে চিহ্নিত করব? যোগাশ্রী প্রোগ্রাম থেকে। তো অসমতার দিক এই যোগাশ্রী প্রোগ্রাম এখানে আছে। এই অসমতার দিকটা চিহ্নিত করার জন্য আমার কিছু বিন্দু প্রয়োজন। এই অসমতার মধ্যে আমি কিছু বিন্দু বসাবো এবং দেখব কোন বিন্দুগুলি এই অসমতাকে সিদ্ধ করে। আমরা প্রথম এটা খেয়াল করি, এখানে মূলবিন্দু 0 0 বসাই। মূলবিন্দু 0 0 বসালে 0 10 এর চেয়ে ছোট, অর্থাৎ এই অসমতাটি মূলবিন্দু 0 0 কে সিদ্ধ করে, অর্থাৎ এই অসমতার দিক হবে মূলবিন্দুর দিকে। তাহলে নাম্বার 1 এই হলো মূলবিন্দু, এই হলো নাম্বার 1 সরলরেখা, যার দিক হবে মূলবিন্দুর দিকে। আমরা তীর চিহ্নের মাধ্যমে এই দিকটাকে প্রকাশ করলাম। অনুরূপভাবে আমি 2 নম্বর অসমতা, এর দিক হবে মূলবিন্দুর দিকে, অর্থাৎ 0 0 এখানে বসালে 0 0 কে এই অসমতাটি সিদ্ধ করে। তার মানে 2 নম্বর সরলরেখাটিও হবে মূলবিন্দুর দিকে। সেম x 4 এর চেয়ে ছোট, এখানে মূলবিন্দু 0 0 বসালে এই অসমতাটিও মূলবিন্দুকে সিদ্ধ করে, অর্থাৎ 3 নম্বর অসমতার দিকও হবে
মূলবিন্দুর দিকে। আবার এক্স এর মান শূন্যর চেয়ে বড় বা শূন্যের সমান, ওয়াই এর মান শূন্যর চেয়ে বড় বা শূন্যের সমান। তাহলে এক্স এর মান শূন্যর চেয়ে বড় কোন দিকে? আমরা জানি ওয়াই অক্ষের উপরে এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান শূন্যর চেয়ে বড় হলো ডান দিকে, অর্থাৎ ডান দিকে এক্স এর মান শূন্যর চেয়ে বড়। এবং ওয়াই এর মান শূন্যর চেয়ে বড়, সেটা হলো এক্স অক্ষের উপরে ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই এর মান শূন্যর চেয়ে বড় উপরের দিকে, অর্থাৎ তীর চিহ্নের মাধ্যমে আমরা উপরের দিকে চিহ্নিত করে দিলাম। এইবার খেয়াল করো, এইখানে লেখচিত্র হতে কি পাই? লেখচিত্র হতে পাই সম্ভাব্য সমাধান এলাকা হলো ও এ বি সি ডি ও, অর্থাৎ আমি এখানে নামকরণ করছি। এখানে তীর চিহ্নগুলি সব একদিকে আসছে, এই এলাকাটা হলো ঠিক এই এলাকাটা। তাহলে ও এ বি সি ডি, অর্থাৎ ও এ বি সি ডি এই আবদ্ধ এলাকাটি হলো সম্ভাব্য সমাধান এলাকা। আচ্ছা, এবার সম্ভাব্য এলাকার মধ্যে প্রান্তিক বিন্দু আছে ও এ বি সি ডি। এই 5টি প্রান্তিক বিন্দুর মধ্যে ও এ এবং ডি 3টি প্রান্তিক বিন্দু আমার জানা আছে, কিন্তু বি এবং সি জানা নেই। এই দুটি মান আমরা লেখচিত্র হতে ঘর হিসাব করে বের করতে পারি, কিন্তু এই পদ্ধতিটা একটু জটিলতর হয়ে যায়। কিন্তু এই সমাধানটা আমরা এই বি বিন্দু এবং সি বিন্দু বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো বি বিন্দু নাম্বার 2 এবং নাম্বার 3 এই দুটি সরলরেখা এক ছেদ বিন্দু। এই কারণে নাম্বার 2 এবং নাম্বার 3 এই দুইটা সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক পাই। যেমন x ইকুয়াল টু 4 এখানে বসিয়ে দিলে y এর মান হবে 2, y ইকুয়াল টু 6 মাইনাস 4, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক হবে 4,2। অনুরূপভাবে সি বিন্দু আমরা পাবো নাম্বার 1 এবং নাম্বার 2 এর ছেদ বিন্দু থেকে, অর্থাৎ নাম্বার 1 এবং 2 কে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা কি পাই? অপনয়ন পদ্ধতি, 1 থেকে 2 কে বিয়োগ করলে y ইকুয়াল টু 4, অর্থাৎ y ইকুয়াল টু 4 হবে। y এর মান 4 বসালে x এর মান হবে 2, x ইকুয়াল টু 2, অর্থাৎ 2,4। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে প্রান্তিক বিন্দু মূল বিন্দু 0 0, a 40, বি বিন্দু স্থানাঙ্ক হলো 42, সি বিন্দু স্থানাঙ্ক হলো 24, ডি বিন্দু স্থানাঙ্ক হবে 05। অর্থাৎ আমরা সম্ভাব্য সমাধান এলাকা হতে প্রান্তিক বিন্দু 5টি পেয়ে গেলাম। এবার এই 5টি প্রান্তিক বিন্দু অবজেক্টিভ, আমাদের হাতে যে অবজেক্টিভ ফাংশন বা অভিষ্ট ফাংশন আছে জেড ম্যাক্স ইকুয়াল টু 2x প্লাস 3y, এখানে বিন্দুসমূহ বসিয়ে দিলে আমরা জেটের মান সমূহ পেয়ে যাব। এবার জেটের মান নির্ণয়, প্রান্তিক বিন্দু এখানে লিখেছি, জেড ম্যাক্সের এখানে লিখেছি। এবার মূল বিন্দু 0 0, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই 5টি বিন্দুই জেটের মধ্যে এখানে বসিয়ে দিলাম। এখান থেকে আমরা দেখতে পাই জেটের সর্বোচ্চ মান হচ্ছে 16, যেখানে x হলো 2, y হলো 4, অর্থাৎ জেড ম্যাক্স ইকুয়াল টু 16, যেখানে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 4। আর এটাই হলো যুগাশ্রী প্রোগ্রামের সমাধান। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এই পদ্ধতিতে যে কোনো একটি যুগাশ্রী প্রোগ্রামের সমস্যার সমাধান করতে পারব। তো তোমাদের জন্য আমার 2টি বাড়ির কাজ থাকবে, অর্থাৎ হোমওয়ার্ক থাকবে। সেটা হলো, আমি তোমাদেরকে এর পূর্বে
দুটি উদাহরণের মাধ্যমে দুটি যুগাশ্রী প্রোগ্রাম দেখিয়েছি। ওই দুটি যুগাশ্রী প্রোগ্রাম তোমরা সলভ করতে চেষ্টা করবে এবং যদি সলভ করতে পারো সেই প্রোগ্রামগুলি, তো আমাকে তোমরা অনলাইনে পোস্ট করে দিলে আমি তা দেখতে পাবো এবং পরবর্তীতে তোমাদের সাথে এ নিয়ে আলোচনা হবে। এবং এরপরেও তোমাদের সাথে যদি অনলাইনে আরও ক্লাস থাকে, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার এ নিয়ে আলোচনা হবে। তবে আজকে এই পর্যন্ত। তোমাদের সবাইকে ধন্যবাদ।